নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী উত্তাপ, নির্বাচনী ফলাফল, সম্ভাব্য ফলাফল কি হতে পারে এবং সপ্তম দফার যে 9টি কেন্দ্রে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে সম্ভাব্য ফল কি হতে পারে এবং সেখানে সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস যথারীতি তার দাঁত, নোখ এবং একই সঙ্গে রক্ত বার করবে কিনা সেটা নিয়ে যখন পর্যালোচনা চলছে, যখন কাউন্টিং হলে শেষ পর্যন্ত কাউন্টিংটা ঠিকঠাক হতে পারবে কিনা, সব নানাবিধ বিষয় নিয়ে যখন আলোচনা হচ্ছে, তখন ল্যান্ডফল কটার সময় হবে এবং এতক্ষণে যখন এই প্রতিবেদন দেখছেন ততক্ষণে হয়তো ল্যান্ডফল হয়ে গেছে। বাংলার কতটা অংশ বিধ্বস্ত হয়েছে সেটা নিয়ে সমস্ত ইলেকট্রনিক্স মাধ্যম ঘন্টার পর ঘন্টা আলোচনায় ব্যস্ত হয়েছে। আমাদের হাতে এলো, বিশ্বাস করুন, একটা সাংঘাতিক নোটিফিকেশন ভারত সেবাশ্রম সঙ্গে। আমি মনে হলো আজকে আপনাদের বাংলা বার্তার দর্শকদের প্রথমেই এই রিপোর্টটা একটু পড়ে শোনাচ্ছি। যে ভারত সেবাশ্রম সংঘকে মমতা বন্দ্যোপাধ্যায় নক্কারজনকভাবে আক্রমণ করেছেন, অশালীনভাবে রামকৃষ্ণ মিশনকে আক্রমণ করেছেন, ইসকনকে আক্রমণ করেছেন, সেই সময় দাঁড়িয়ে দেখুন যে প্রতিষ্ঠানগুলোকে আক্রমণ করছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী শুধুমাত্র একটি কমিউনিটির সদস্যদের কাছে টানার অভিপ্রায় নিয়ে, তখন এরা কি ভূমিকা পালন করে। এই সময় যখন রেমাল বিধ্বস্ত করবে বাংলাকে বিভিন্ন প্রান্তে, পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, সেই সময় ভারত সেবাশ্রম সংঘ 26/5/2024 একটা নোটিফিকেশান বার করেছেন, বিজ্ঞপ্তি বার করেছেন। কি বলেছেন সেখানে? রেমাল ঘূর্ণিঝড়ে মোকাবিলায় ভারত সেবাশ্রম সংঘ। রেমাল ঘূর্ণিঝড়ের ভয়ঙ্করতার আভাস পেয়ে ভারত সেবাশ্রম সংঘ প্রধান কার্যালয় থেকে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, মেদিনীপুর জেলার কেন্দ্রগুলিতে প্রস্তুতি নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে গঙ্গাসাগর আশ্রমের প্রায় 2 শতাধিক যাত্রীনিবাসের কামরা, 8 নং লট কাকদ্বীপের প্রায় 50টি কামরা, মহেন্দ্রগঞ্জ গ্রামোন্নয়নের ঘরগুলি এবং সুন্দরবনের সঙ্গে শতাধিক স্কুল ও মিলন মন্দিরগুলোতে আগাম প্রস্তুতি হিসেবে মানুষজনকে থাকার ও আহারের প্রাথমিক ব্যবস্থা নেওয়া হয়েছে। রাত্রে ঝড় হওয়ার সম্ভাবনায় অনেক জায়গায় জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে। স্বামী বিশ্বত্তানন্দ, প্রধান সম্পাদক, ভারত সেবাশ্রম সংঘ। এই বিজ্ঞপ্তিটা আপনারা এই মুহূর্তে ক্যামেরা দেখালাম আপনাদের। এই প্রতিষ্ঠানকে মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেছেন। ভাবতে পারেন যে সময় দাঁড়িয়ে রেমাল নিয়ে আমরা সবাই ইলেকট্রনিক্স মিডিয়াতে দেখছি, খবরে কাগজে পড়ছি, সেই সময় ভারত সেবাশ্রম সংঘ এই ভূমিকা পালন করছে। আমি নিশ্চিতভাবে বিশ্বাসী একই সঙ্গে রামকৃষ্ণ মিশনও একই ভূমিকা পালন করছে। আর সেই প্রতিষ্ঠানকে আক্রমণ করছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এরই বিরুদ্ধে আমার বিশ্বাস এই বাংলায় সপ্তম দফায় বহু মানুষ ভোট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আমি এটুকু কথা বলে শুরু করলাম তার কারণ ঝড় বিধ্বস্ত বাংলায় ঝড়কে বাদ দিয়ে কোনো কথা বলা উচিত নয়। আর তাই সেইখানে দাঁড়িয়ে ভারত সেবাশ্রম সংঘের মতো প্রতিষ্ঠানে এই যে বাংলার মানুষের পাশে দাঁড়ানো, এটা সরকারকেও তো সাহায্য করছে। আর সেই সরকারের প্রধান নির্লজ্জভাবে একটি গোষ্ঠীকে শুধু তুষ্ট করার জন্য সেই প্রতিষ্ঠানগুলোকে আক্রমণ করছে। কতটা নির্লজ্জ একজন মহিলা না হলে এটা হতে পারে বলতো। আমি বিশ্বাস করি বাংলার সপ্তম দফার নির্বাচনে যে যেখানে আছেন, যিনি স্বামী বিবেকানন্দে বিশ্বাস করেন, যিনি পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণদেবে আস্থা রাখেন, মা শারদায় আস্থা রাখেন, যিনি ইসকনের সঙ্গে যুক্ত, যিনি ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে যুক্ত, একটি মানুষেরও তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেওয়া উচিত না। তারপরে যদি কেউ দেন, দায়িত্ব আপনার। আমি এটুকু কথা বলে আজকে মূল বিষয় যাই, যে বিষয় নিয়ে আজকে আপনাদের কাছে এসেছি, সেটা হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে সমীক্ষাগুলো হচ্ছে সেগুলো নিয়ে টুকরো টুকরো কথা বলি আমরা বাংলার বার্তায়। আজকে এক্সপার্টোমিটার নিউজ এক্সে আবার একটি সমীক্ষা বেরিয়েছে। যে সমীক্ষা ঠিক বলবো না, একজন এক্সপার্টকে তারা নিয়ে এসছেন যার নাম অরুণ আনন্দ। নেটওয়ার্ক 18-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে কনসাল্টিং এডিটরের দায়িত্ব সামলেছেন। 15টির ওপর বই আছে এবং ভারতবর্ষের রাজনীতির প্রত্যেকটা ছোট 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 টুকরো টুকরো বিষয় নিয়ে যার গবেষণা আছে, সেই মানুষটি অরুণ আনন্দ মুখ খুলেছেন। কী বলেছেন? তিনি বলেছেন, তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন, সাংবাদিক বলতে এক্সপার্টোমিটারের ওই অধিবেশনে তাকে নিয়ে আসা হয়েছিল, আমি দেখাবো আপনাদের সেখানে তাকে জিজ্ঞেস করা হয়েছে, আচ্ছা এবারে সম্ভাব্য বল বাংলায় কী হতে পারে। সারা ভারতবর্ষ সম্বন্ধে তিনি তার মতামত দিয়েছেন। বাংলার সম্ভাব্য রেজাল্ট কী হতে পারে, খুব কনফিডেন্সের সঙ্গে আপনারা শুনুন। সেখানে বলছেন যে আমার নিজের ধারণা যে এবার বিজেপি এতে পাবেন, অর্থাৎ এই লোকসভা নির্বাচনে ওই পশ্চিমবঙ্গ থেকে পাবে 28টি আসন এবং তৃণমূল কংগ্রেস 14টি পেতে পারে। ভাবতে পারেন, বলছেন তৃণমূল কংগ্রেস 14টি পেতে পারে। আমি আজকে এই প্রতিবেদনে এই কথাগুলো কেন নিয়ে এলাম বলুন তো? নিয়ে এলাম তার কারণ বিভিন্ন সমীক্ষকরা, বিভিন্ন অ্যানালিস্টরা, যারা পলিটিক্যাল অ্যানালিস্ট, ইকোনমিক অ্যানালিস্ট, যারা পর্যবেক্ষণ করছেন ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তের ভোট নিয়ে পর্যালোচনা করছেন, তাদের রিপোর্টগুলো আপনাদের কাছে নিয়ে আসছি। কারুর মিলছে, কারুর মিলবে, কারুর মিলবে না, কিন্তু রিপোর্টটা তো নিয়ে আসা দরকার। অরুণ আনন্দ যা বলেছেন সেটাই সত্যি হবে কিনা আমরা জানি না। তিনি বলছেন বিজেপি পশ্চিমবঙ্গে 28টা পাবে, তৃণমূল কংগ্রেস 14টা পাবে।
যদিও আমাদের নিজেদের বিশ্বাস, আমরা বাংলা বার্তার তরফ থেকে বলছি, আমি যত মানে এখনও 9টা কেন্দ্রে নির্বাচন বাকি আছে, 33টা কেন্দ্রে নির্বাচন হয়ে গেছে, এখনও পর্যন্ত যা অবজারভেশন রিপোর্ট আমাদের মনে হচ্ছে 50-50 একটা লড়াইয়ের দিকে এগোচ্ছে, কেউ একটু হয়তো আপার এজ হবে। আর অবশ্যই সাইলেন্ট ভোটাররা কী ভূমিকা পালন করছেন সেটা নিয়ে আজকে এই প্রতিবেদনে কিছু কথা বলবো। সাইলেন্ট ভোটাররা কী ভূমিকা পালন করছে, সেখানে কি কোনো সুইং হয়ে যাচ্ছে, এই সুইংয়ের সম্ভাবনা কতটা, সুইং হবে কি না, এবং যদি সুইং হয়ে যায় তাহলে কী রেজাল্ট হতে পারে, সেটা নিয়ে আমি অবশ্যই আপনাদের কাছে আসবো। কিন্তু তার আগে অরুণ আনন্দ, নেটওয়ার্ক এইটিন নিউজ 18-এরই মাদার অর্গানাইজেশন, তাঁর এক্সপার্টোমিটার নিউজ এক্সের অবশ্য, সেখানে অরুণ আনন্দকে নিয়ে আসা হয়েছিল। কি বলেছেন এই বাংলা নিয়ে আগে একটু শুনে নিই। West Bengal, there are 42 seats. That's a very volatile state, West Bengal. Can BJP increase its vote tally and seat share? BJP's vote tally and its this thing is increasing. I think it's a highly polarized election in West Bengal. BJP is likely to win, I guess, around 27 seats. Last time they had won 17, so they're going to increase their tally. And I think it's a straight contest between TMC and BJP. So there's no other You're party saying BJP is going to win more seats than TMC this time around. Very Yes. interesting. অরুণ আনন্দ যা বলছেন সেটা ঠিক হবে কিনা, মিলবে কিনা, 4 তারিখ বোঝাবে, বা কিংবা 1 তারিখ, 1 তারিখ যখন নির্বাচন শেষ হবে তার 1 ঘন্টা বাদে সন্ধ্যে 6টা থেকে তখন এক্সিট পোলের রিপোর্টগুলো বেরোবে। এক্সিট পোলে বোঝা যাবে বিভিন্ন সমীক্ষক দল এই বাংলার বিভিন্ন কেন্দ্র নিয়ে কী বলছে। দেখুন, সর্বভারতীয় ক্ষেত্র নিয়ে কিন্তু একটা কমন এজেন্ডা বেরিয়ে এসছে। অনেক যোগেন্দ্র যাদবকে দিয়ে চেষ্টা করানো হলো, রাজদীপ সরদেসাইকে দিয়ে চেষ্টা করানো হলো, কিন্তু তারা শেষ পর্যন্ত সবাই একটা কথায় সহমত হচ্ছেন যে 272টা ক্রস করে যাবে বিজেপি এবং এনডিএ যৌথভাবে। প্রথম দিকে চেষ্টা করেছেন তার নিচে রাখতে, কিন্তু শেষ পর্যন্ত বলছেন তারা ক্রস করে যাবে। এক্ষেত্রে নিউজ অ্যানালিস্ট যারা পর্যবেক্ষক, তারা একটা খুব পলিটিক্যাল অ্যানালিস্ট একটা কথা বলছেন যে বিজেপির স্ট্র্যাটেজি ছিল সংসদে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাইটটা প্রথমেই সেট করে দিয়েছিলেন, টার্গেটটা বলে দিয়েছেন যে আগলিবার 400 বার। মুখে মুখে ফিরতে শুরু করলো বিজেপির কর্মীরা, সমর্থকরা এবং সাধারণ মানুষের মধ্যে। সত্যি কি বিজেপি 400 হবে? অর্থাৎ একটা দলের কনফিডেন্স লেভেলটাকে প্রথমেই তিনি বাড়িয়ে দিলেন। এটা তো গেল একটা দিক। কিন্তু বিজেপি নিজেও জানতো যে 400 ক্রস করা যাবে না 542-এ। তাহলে কোথায় গিয়ে আটকাবে, কততে আটকাবে? সে সমীক্ষা হলো, 9টা সমীক্ষক দল দেখালো 323 থেকে 399 পর্যন্ত বিজেপি এবং এনডিএ তারা সম্মিলিতভাবে পাবে। সেগুলো নিয়ে আমরা প্রচুর চর্চা করেছি, কথা বলেছি, আমি সেই বিষয়ে যাচ্ছি না। কিন্তু আমি খুব একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম যে মধ্যিখানে যখন 3 মাসের সমীক্ষাটা প্রথম 3টে দফা 4টে দফা নির্বাচন হয়ে গেল, তখন যোগেন্দ্র যাদবকে আসরে নামিয়ে চেষ্টা করানো হলো যে বিজেপি এবার 272 নাও যেতে পারে। কিন্তু শেষ পর্যন্ত যোগেন্দ্র যাদবরাও স্বীকার করে নিয়েছেন যে 272 ক্রস করে যাবে, এরকম হতে পারে 300-র আশেপাশে। কেউ বলছেন, আমি এমন একজন খুব অত্যন্ত অভিজ্ঞ একজন সাংবাদিকের সঙ্গে, দিল্লি প্রবাসী সাংবাদিকের সঙ্গে আজকে কথা বলছিলাম যে কী হতে পারে সম্ভাব্য ফলাফল ভারতবর্ষের নিরিখে। তিনি বলেন যে দেখুন শর্মাবাবু, 303-এর আশেপাশেই থাকবে, নয় 303 থেকে সামান্য কিছু কম, 290, 295, কিংবা ওটা 310, 15, 30, 330 পর্যন্ত পৌঁছে যেতে পারে। কিন্তু বিজেপি ইজ কামিং ব্যাক টু দ্য পাওয়ার। নরেন্দ্র মোদী ভারতবর্ষের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। নরেন্দ্র মোদী ভারতবর্ষের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন না, দুটো মাত্র মানুষ বলছেন। এক অরবিন্দ কেজরিওয়াল বলছেন, একজন হচ্ছেন এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এই দুজনে বলছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছেন ইন্ডি জোট 310 হবে, অরবিন্দ কেজরিওয়াল বলছেন বিজেপি এককভাবে 220-তে আটকে যাবে, মানে তার থেকে বেশি পাবে না। এই দুজনের মধ্যে একটা মিল আছে। আরেকটা খুব ইন্টারেস্টিং মিল আজকে আমার ভীষণ বলতে ইচ্ছে করছে। পাকিস্তানের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তিত্ব ফওয়াদ হোসেন অরবিন্দ কেজরিওয়ালকে একটা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। কী শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন? আমি মেসেজটা একটু পড়ে শোনাই। পাকিস্তানের রাজনীতিবিদ অরবিন্দ কেজরিওয়ালকে শুভেচ্ছা জানাচ্ছেন। কেজরিওয়াল টু উইন অ্যান্ড গেইন মোর পাওয়ার। আমি শুভেচ্ছা জানাচ্ছি অরবিন্দ কেজরিওয়াল, আপনি প্রচুর পাওয়ার পান এবং আরও বেশি ক্ষমতা পান। খুব ইন্টারেস্টিং। আমি খালি চিন্তা করছিলাম যে বাংলাদেশের জামাত যারা, তারা চাইছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা বৃদ্ধি হোক। বাংলাদেশে যারা খালেদা জিয়ার সমর্থক, তারা চাইছেন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা বৃদ্ধি হোক। ঠিক একইভাবে পাকিস্তানের যারা রাজনীতিবিদ, ফরওয়াদ হোসেন, তিনি কেজরিওয়ালকে তার ক্ষমতা বৃদ্ধি হোক চাইছেন। তাহলে বুঝতে পারছেন অঙ্কটা কী? অর্থাৎ বাংলাদেশ এবং পাকিস্তানের যারা শাসকবর্গ আছেন, বা বাংলাদেশে যারা বিরোধী পক্ষ আছেন, যারা উগ্রপন্থায় বিশ্বাস করেন, তারা অরবিন্দ কেজরিওয়াল কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তি বৃদ্ধি চাইছেন। এরপর কিছু বলার থাকে না, বুঝতেই পারছেন। আর দুর্ভাগ্য সেই পশ্চিমবঙ্গকে, সেই বাংলাদেশের টেররিস্টরা বাঁচছেন, সেখানকার একজন সাংসদকে কুচি করে কেটে বাক্সে করে পাচার করে দেওয়া, সেটা নিয়ে বাংলার ইন্টেলিজেন্সিয়া ঘুমিয়ে রয়েছে যে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বাঁচছে যে যাতে তাদের সাংসদকে কুচি করে কেটে ফেলে দেওয়া যায়। তারপর
বাংলার যেভাবে জেগে ওঠা উচিত ছিল, বাংলার ইন্টেলেকচুয়াল সমাজের যেভাবে রুখে দাঁড়ানো উচিত ছিল, বাংলার সংবাদ মাধ্যমে যেভাবে রুখে দাঁড়ানো উচিত ছিল, তারা কিন্তু সবাই ঘুমোচ্ছেন। আমি এইটুকু কথা বলে আমি চলে যাব সেই সাংবাদিকের কথায় যিনি, আমি দেখুন আমরা বারবার বলছি 4 তারিখের আগে কোনো রেজাল্ট আমরা ব্যক্তিগতভাবে বলতে পারবো না, আমাদের একটা অবজারভেশন বলতে পারি, আমার এক্স ফ্যাক্টরগুলোকে অ্যাড করে সাবট্রাকশন করে আমার বারবার মনে হচ্ছে 50-50 লড়াইয়ের দিকে রয়েছে, কিন্তু সুইংটা যদি অন্য দিকে হয়ে যায় তাহলে কিন্তু যে কোনো কিছু বড় দুর্যোগ ঘটে যেতে পারে, এবং সেই দুর্যোগটা তৃণমূল কংগ্রেসের কপালেই ঘটার সম্ভাবনা, এটা হচ্ছে আমার অবজারভেশন। আমি দিল্লির সেই প্রবাসী সাংবাদিকের সঙ্গে আজকে কথা বলছিলাম, তিনি তার অবজারভেশন, তিনি দিল্লির থেকে থাকলেও আমাদের থেকেও পশ্চিমবঙ্গ নিয়ে, বাঙালি সাংবাদিক, তিনি পশ্চিমবঙ্গ নিয়ে চর্চা বেশি করেন, এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কোনায় কোনায় কীভাবে নির্বাচন হচ্ছে, কত পার্সেন্ট মাইনরিটি ভোট, কত পার্সেন্ট এসসি ভোট, কত পার্সেন্ট এসটি ভোট, 2019-এ সেইখানে কী রেজাল্ট হয়েছিল, 2021-এ কী রেজাল্ট হয়েছিল, 2024-এ কী রেজাল্ট হতে পারে, সমীক্ষা করে আমাকে বললেন সোমু 42টার কেন্দ্রের মধ্যে 33টা কেন্দ্রে নির্বাচন হয়ে গেছে। তাঁর অবজারভেশন, যেটা আমি বলছি কোনো সমীক্ষা নয়, অবজারভেশন, তিনি বলছেন যে দেখুন জেতার মতো বিজেপি অবস্থায় আছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, রায়গঞ্জ, মালদা উত্তর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, আরামবাগ, বনগাঁ, ব্যারাকপুর, বিষ্ণুপুর এবং কাঁথি এবং তমলুক। সব মিলিয়ে আমি হিসেব করে দেখছিলাম তাঁর অবজারভেশন উঠেছে এই 15টি আসন নিশ্চিতভাবে বিজেপি পাচ্ছে এখনও পর্যন্ত যা নির্বাচন হয়েছে, 15টি আসন এখনও পর্যন্ত যা নির্বাচন হয়েছে তাতে বিজেপি পাচ্ছে নিশ্চিতভাবে, তাঁর অবজারভেশন। আমি আবার বলছি তাঁর অবজারভেশন, যেমন আমি সাংবাদিক অরুণ আনন্দের রিপোর্টটা আপনাদের কাছে পেশ করলাম, ঠিক তেমনিভাবে এই ভদ্রলোক যেটা বললেন এই 15টা আসনের বিজেপি কনফার্ম জিতছে। তৃণমূল কনফার্ম কোন কোন আসনে জিতছে তাঁর বক্তব্য হচ্ছে জঙ্গিপুর, বোলপুর, উলুবেড়িয়া, শ্রীরামপুর এবং ঘাটাল। জঙ্গিপুর, বোলপুর, উলুবেড়িয়া, শ্রীরামপুর, ঘাটাল, 5টা আসন নিশ্চিতভাবে তৃণমূল জিতছে, তাঁর অবজারভেশন রিপোর্টে উঠে এসছে। সিপিএম জিততে পারে 1টি আসন, সেটা হচ্ছে মুর্শিদাবাদ। কংগ্রেস জিততে পারে 2টো আসন, সেটা হচ্ছে বহরমপুর এবং মালদা দক্ষিণ। আর টাইট সিচুয়েশনে আছে, মানে যে কেউ জিততে পারেন, যে কোনো দিকে হেলে যেতে পারে, তার মধ্যে রয়েছে কোচবিহার, বালুরঘাট, বীরভূম, বর্ধমান, হাওড়া, হুগলি, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মেদিনীপুর। এবং এর মধ্যে বলছেন যে বাঁকুড়াটি মূলত বিজেপির দিকে হেলে আছে, আর পুরুলিয়াটা মূলত বিজেপির দিকে হেলে আছে, ঝাড়গ্রামটা মূলত তৃণমূলের দিকে হেলে আছে। এখানে দেখছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 যে নির্বাচনগুলো হয়েছে তার মধ্যে 10টা আসন খুব টাইট সিচুয়েশানে, 50-50 সিচুয়েশন। তাঁর তালিকায় 50-50-তে রয়েছে এই 10টা আসন। 15টা আসন বিজেপির দিকে আছে, 5টা আসন তৃণমূলের দিকে আছে, 1টি সিপিএমের দিকে, 2টি কংগ্রেসের দিকে। তিনি অভিজ্ঞ সাংবাদিক, দীর্ঘদিন ধরে বাংলার ভোট রাজনীতি দিয়ে চর্চা করেন, অনেক তথ্য আহরণ করেন, অনেক, মানে আমি নিজে ব্যক্তিগতভাবে আমি দেখেছি যে প্রচুর তথ্যের ভিত্তিতে তিনি কথা বলেন। সেই মানুষটি কিন্তু তাঁর অবজারভেশন রিপোর্টটা দিলেন। আমি তাহলে সাংবাদিক অরুণ আনন্দের রিপোর্টটা আপনাদের কাছে দিলাম। তিনি বলছেন 14 তৃণমূল, 28 বিজেপি। আমি এই ভদ্রলোক সাংবাদিকের নাম বলছি না, তার কাছে আমি দায়বদ্ধ বলে বলছি। তিনি পরিষ্কার বলেন 15টা বিজেপি, 10টা টাইট সিচুয়েশন, 5টা তৃণমূল, 1টি সিপিএম, 2টি কংগ্রেস, এই অবস্থা রয়েছে 33টা আসন। আমি ব্যাখ্যাগুলো পেশ করলাম। আমি আবার বলছি এটি কোনোটাই আমার মতামত নয়। আমি যতটুকু চর্চায় আনছি 50-50 লড়াইয়ের দিকে গেছে, সুইং কোন দিকে হবে, কীভাবে হবে সেটা ভবিষ্যৎ বলবে। আমি আজকে এই পর্বের এই প্রতিবেদনের বিশ্লেষণে ব্যাখ্যায় আমার নিজস্ব একটা এক্স ফ্যাক্টর নিয়ে আমি মানে এই নির্বাচনী ফলাফল বিশ্লেষণের ক্ষেত্রে আমি একটা নিয়ে নিজস্ব প্রচুর চর্চা করছি। আমি নিজেকে প্রশ্ন করছি, উত্তর খুঁজছি, পড়াশোনা করছি, যারা স্পেশালিস্ট তাদের সঙ্গে কথা বলছি। দেখুন এবারে নির্বাচন একটা খুব বড় বৈশিষ্ট্য, অনেকগুলো বৈশিষ্ট্য আছে, আমি একদিনে সবটা আলোচনা করতে পারবো না। সাইলেন্ট ভোটারের সংখ্যা কিন্তু মারাত্মক, একটু ভালো করে খেয়াল করে দেখুন। যারা কোনো কথা বলছেন না, ভোটের দিন নির্বাচনে গিয়ে লাইনে ভোটটা দিচ্ছে। দেখুন অ্যাভারেজ কিন্তু 2-1টা ক্ষেত্রে 71-72% হয়েছে, হাওড়াতে 71-72% হয়েছে, কিন্তু অ্যাভারেজ 78-79-80% ভোট হচ্ছে। অর্থাৎ প্রতি 100 জনে 20 জন ভোট কেন্দ্রে যাচ্ছেন না, কিন্তু 80 জন ভোট কেন্দ্রে যাচ্ছেন। ছাপ্পা প্রচুর হয়েছে। দেব ছাপ্পা করিয়েছেন কেশপুরে, অস্বীকার করে লাভ নেই। দেব নিজেও জানেন কেশপুরে ছাপ্পা করিয়েছেন, এবং বেশ কিছু পকেটে ছাপ্পা হয়েছে। মাইনরিটি অধ্যুষিত এরিয়াতে বিরোধীদের নিকেশ করে সেখানে ছাপ্পা হয়েছে, সেগুলো হয়েছে। কিন্তু এগুলো ছাড়াও আমি বলছি বহু জায়গায় সাইলেন্টলি ভোট হয়েছে, শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। সিআরপিএফটা বন্দুক উঁচিয়ে ভোটটা করেছে, ওয়েব ক্যামেরার সামনে ভোটটা হয়েছে। সাইলেন্ট ভোটাররা কোন দিকে ভোটটা দিয়েছে তার উপর কিন্তু নির্ভর করছে এবারের ভোটের ফলাফল। বহুদিন আগে একটা স্লোগান শুনতেন, চুপচাপ ফুলে ছাপ জোড়া ফুলের জন্য।
সেই চুপচাপ ফুলে ছাপটা পদ্মে ছাপ হচ্ছে না তো? সম্ভাবনা আছে। আমি কেন বলছি বলুন তো? এই বাংলায় দাঁড়িয়ে দেখুন, এই বাংলায় দাঁড়িয়ে যে ফ্যাক্টরগুলোর উপর ভোটটা হচ্ছে, একটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের উপর ভোটটা হচ্ছে। প্রান্তিক গরিব মানুষ বুঝিয়ে বাজিয়ে, বাবা তুমি 1000 টাকা পাচ্ছ, দিদিকে কেন ভোট দেবে না, এটা একটা ভোট হচ্ছে। আরেকটা ভোট হচ্ছে তোষণ তুষ্টিকরণের বিরুদ্ধে ভোট হচ্ছে। আরেকটা ভোট হচ্ছে চৌর্যবৃত্তির বিরুদ্ধে ভোট হচ্ছে। দিদি চোর, ভাইপো চোর, এই চোরগুলো যাক, পাড়ার তৃণমূল নেতাগুলো চোর, এই চোরেদের আর চাই না। একটা মেয়ার ফ্রাস্ট্রেশন, যন্ত্রণা, কষ্ট, এটা মারাত্মক বেড়ে গেছে। আমি বলছি সারা বাংলা জুড়েই হয়েছে। মধ্যবিত্ত এডুকেটেড ক্লাস মারাত্মকভাবে কিন্তু অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভোটার হয়ে গেছে আমার মনে হচ্ছে, এবং তাঁরা কিন্তু মনে মনে গজরাচ্ছেন, ভোট কেন্দ্রে যাচ্ছেন, সাইলেন্টলি ভোটটা দিয়ে তৃণমূলের ক্যাম্পের দিকে মাথাটা ঝুঁকিয়ে হেসে চলে আসছেন। তৃণমূল ভাবছে তাদেরই ভোট হচ্ছে, এবং তৃণমূলের সংকটের শঙ্কার জায়গাটা এইখানে। আমাদের দেখে তো মাথাটা নাড়লো, ভোটটা আমাদের দিয়েছে তো। আপনি জিজ্ঞেস করুন পাড়া তৃণমূল যেখানে ভোট হয়েছে জিজ্ঞেস করুন, তারা বলছেন হ্যাঁ ভোট তো দিল, কিন্তু ভোটটা আমাকে দিল কিনা, আমাদের দিল কিনা বুঝতে পারছি না। খুব ইন্টারেস্টিং একটা জায়গা, এবং এই জায়গা থেকেই মনে রাখবেন, আমি আপনাদের এইটা ধরিয়ে দিচ্ছি, এই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী রামকৃষ্ণ মিশনকে, ভারত সেবাশ্রম সংঘকে, ইসকনকে আক্রমণ করলো। অর্থাৎ মাইনরিটি ভোটটাকে অ্যাবসলিউট করার উদগ্র বাসনায় রামকৃষ্ণ মিশনের মতো প্রতিষ্ঠান, যেখানে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের নাম জড়িত আছে, মা শারদার নাম জড়িত আছে, স্বামী বিবেকানন্দের নাম জড়িত আছে, ইসকনের মতো পৃথিবী বিখ্যাত একটি প্রতিষ্ঠান, ভারত সেবাশ্রম সংঘের মতো একটা ঐতিহ্যমণ্ডিত মানুষের সেবায় লাগা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করলেন উইথ দ্য মেয়ার ইন্টেনশন যে যেভাবে হোক মাইনরিটি ভোটটা কাছে টানি, কেন সব ভোট তো হাতছাড়া হয়ে যাচ্ছে। এবং এই সংকটের জায়গাটা বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বেশি ভালো কেউ বুঝতে পারেন। কিন্তু তিনি ভেটারান পলিটিশিয়ান, তিনি যত বড়ই চোরের রানী হন না কেন, চৌর্যবৃত্তির সাম্রাজ্য তৈরি করুন না কেন, নির্বাচন এবং নির্বাচন রাজনীতিতে ক্ষমতায় টিকে থাকার জন্য যা মস্তিষ্কে বুদ্ধি প্রয়োগ করা যায় সব কিছু প্রয়োগ করার ক্ষেত্রে সবার থেকে তিনি ভারতবর্ষে এগিয়ে আছেন। লালু প্রসাদ যাদব তার কাছে বাচ্চা। ফলত তিনি রামকৃষ্ণ মিশন, সারদা মঠ, রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে ভারত সেবাশ্রম সংঘ, ইসকনকে আক্রমণ করলেন। আমি শুধু বাংলার মানুষের কাছে এটা বলবো, আমি আমার অবজারভেশনের পর একটা আবেদন রাখবো, অবজারভেশন পরিষ্কার বলছি, তৃণমূল নেত্রী কিন্তু কোনো একটা জায়গায় বুঝতে পারছেন মানুষ আমাকে আর বিশ্বাস করছে না, বিশ্বাসটা আমার ওপর থেকে টলে গেছে, আর এই জায়গা থেকে এই ভূমিকা তিনি পালন করছেন। এখনও ক্ষমা চাইলেন না, এখনও অনুশোচনা বোধ করলেন না। আর এটাই পছন্দ করে বাংলাদেশের জামাতরা, এটাই পছন্দ করে ওই শেখ শাহজাহানের গডফাদাররা, এটাই পছন্দ করে খালেদা জিয়ার লোক। আজকে দিল্লির অরবিন্দ কেজরিওয়ালকে শুভেচ্ছা জানাচ্ছেন পাকিস্তানের রাজনৈতিক নেতারা, কে জানে, আমরা জানি না, হয়তো এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে হয়তো অলিখিতভাবে শুভেচ্ছা জানিয়ে দিয়েছেন জামাত কিংবা খালেদা জিয়ার লোকজন, হতেও পারে, সবই সম্ভাবনা। আমি শুধু এই বাংলার মানুষকে সপ্তম দফায় নির্বাচনে যাওয়ার আগে হাত জোর করে বাংলার বার্তার তরফ থেকে আবেদন করব যে এই মুহূর্তে নিড অফ দ্য হার হচ্ছে তৃণমূল তাড়াও, তৃণমূল তাড়াও, তৃণমূল তাড়াও। একটা চোরেদের তাড়ানোটা বাংলার বোধহয় সব থেকে বড় প্রয়োজন। যারা একদিকে তুষ্টিকরণ, একদিকে চুরি, দুই দিয়ে ইমারত দিয়ে যে প্রাচীর গড়েছে, সেই প্রাচীর কিন্তু ভাঙতে বাধ্য। সেই ভাঙার জন্য কিন্তু আপনিও একজন কারিগর হতে পারেন, আপনি যিনি সপ্তম দফায় ভোটটা দিতে যাবেন। ভোট দেওয়ার আগে বারবার নিজের মনকে প্রশ্ন করুন, যিনি রামকৃষ্ণদেবকে আক্রমণ করতে পারেন, যিনি স্বামী বিবেকানন্দকে আক্রমণ করতে পারেন, যিনি ভারত সেবাশ্রমকে আক্রমণ করতে পারেন, যিনি শুধুমাত্র একটি সম্প্রদায়কে তুষ্টিকরণের জন্য রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যেতে পারেন না, তিনি কত বড় বিপজ্জনক শত্রু এই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বাঙালির। ভোট দেওয়ার আগে বারবার নিজেকে বোঝান, নিজেকে বোঝান, নিজেকে বোঝান।